নমস্কার বন্ধুরা, ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আগের দিনের ক্লাসে যেরকম আমি তোমাদের বলেছিলাম যে কোডিং ডিকোডিং তো শেষ হয়ে গেছে, আর আজকে আমি বলেছিলাম যে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের উপর একটা ক্লাস আনবো, কারণ একটা ডিমান্ড ছিল। তো স্টেটমেন্ট অ্যাজাম্পশন, সো কী এই স্টেটমেন্ট আর অ্যাজাম্পশনটা কী? হ্যাঁ, স্টেটমেন্ট আর অ্যাজাম্পশন, স্টেটমেন্ট মানে হচ্ছে কি আমাদের একটা বাক্য বলে দেওয়া হবে, এবং অ্যাজাম্পশন মানে কি, অ্যাজাম্পশন মানে ধারণা করা। আমাদের সেটার সাপেক্ষে, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের ধারণা করে নিতে হবে যে সেটা ঠিক বলা আছে না ভুল বলা আছে। ঠিক আছে, মানে আমরা কি ভাবছি। সো এটাই হচ্ছে আমরা স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশনের এই যে চ্যাপ্টার, এটাই হচ্ছে তার মূল বক্তব্য। তো প্রথম কথা হচ্ছে কি, আমরা কি দেখে অ্যাসাম্পশন করব। আমরা স্টেটমেন্টটা পড়ব, স্টেটমেন্টটা পড়ে আমরা বুঝবো যে কি বলতে চাইছে, মানে অথর এখানে যেটা বলতে চাইছে তার কি কি ভাবভঙ্গি হতে পারে, এবং সেখান থেকেই আমরা দেখে অ্যাসাম্পশন করব যে তার বক্তব্য কতটা ইমপ্লিসিট অর নট। ঠিক আছে, ইমপ্লিসিট মানে কি, ইমপ্লিসিট মানে হচ্ছে সঠিক। ঠিক আছে, কোয়েশ্চেন পরীক্ষার হলে কীরম দেবে, একটা স্টেটমেন্ট দেবে, ঠিক আছে, তার দুখানা বা তিনখানা অ্যাজাম্পশন দেবে, তার পরিপ্রেক্ষিতে এখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে অনলি ওয়ান ইমপ্লিসিট, অনলি টু ইমপ্লিসিট, অনলি থ্রি ইমপ্লিসিট, ওয়ান অ্যান্ড টু ইমপ্লিসিট, আইদার ওয়ান অর টু ইমপ্লিসিট, ঠিক আছে, বা নান অফ দিস, যে কোনো একটা কিছু দেওয়া থাকতে পারে। তা দেখে নিই এবার যে হচ্ছে টাইপস অর কেসেস অর অ্যাজাম্পশন, ক রকমের অ্যাজাম্পশন হয়। ফার্স্ট অফ অল ডেফিনিটিভ ওয়ার্ডস। ডেফিনিটিভ মানে কি, ডেফিনিট আমরা ছোটোবেলায় পড়েছি ইংলিশে যে কি বলা হয়, যে ডেফিনিট মানে কি, ডেফিনিট মানে হচ্ছে নিশ্চিত। কীরকম, এই যে যেরকম এই অনলি, বেস্ট, অল, ঠিক আছে, গ্রেটেস্ট, এরকম যেখানে ওয়ার্ড থাকবে সেগুলো হচ্ছে ডেফিনিটিভ। যেরকম কি, হয়তো তোমাদের একটা স্টেটমেন্ট দিল, স্টেটমেন্ট দিয়ে কি বললো যে সচিন তেন্ডুলকার ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম। ঠিক আছে, এরকম একটা তোমাদের স্টেটমেন্ট দিল, তার সাপেক্ষে দুটো অ্যাজাম্পশন দিল, সেখান থেকে কিভাবে তুমি ইমপ্লিসিট বের করবে সেটাই আমি তোমাদের শেখাবো। নেক্সট, এখন আমি শুধু দেখাচ্ছি যে এর পার্টগুলো কী কী হয় অ্যাজাম্পশনের। হচ্ছে কি কনজাংশন। কনজাংশন মানে কি, আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কি তাতে কনজাংশনের ভূমিকা কি, যেই যে বিফোর, ইভেন, আফটার, সো এটসেট্রা যেগুলো আসে, ঠিক আছে, তা সেগুলো দিয়ে যখন দুটো বাক্যকে অ্যাড করা হচ্ছে, তা সেইগুলো সেরকম বাক্যও অনেক সময় দেওয়া হয়, এবং সেই বাক্যেতেও কীভাবে অ্যাজাম্পশন করা হয় সেগুলো আমরা শিখব। নেক্সট কি, কনোটিভ ফ্রেজ। কনোটিভ ফ্রেজ মানে কি, এটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে অথর লিখছেন, অথরের মনে একটা ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু সেই লেখাটা তিনি সম্পূর্ণভাবে লেখেননি। বিশেষ করে যখন পলিটিক্যাল কিছু বা যখন কোনো গভর্নমেন্টের কোনো স্কিমের সম্বন্ধে লেখা হয়, তখন কনোটিভ লেখা বেশি আমাদের কাছে প্রযোজ্য। কেননা কনোটিভ ফ্রেজ এমন, সেখানে পড়ে আমরা বুঝতে পারছি যে অথর মনে মনে কী চাইছিলেন, কিন্তু সেটা তিনি বাস্তবে কথায় তিনি লেখেননি। তা সেখান থেকে সেগুলোকেও কীভাবে অ্যাসাম্পশন করতে হয় সেগুলোও আমরা শিখব। ঠিক আছে, তোমরা আপাতত এই যে এই তিনখানা যে কেসেস অফ অ্যাসাম্পশন, এই তিনখানা তোমরা তোমাদের খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, কী কী, ডেফিনিটিভ ওয়ার্ডস, কনজাংশন, আর কি কনোটিভ ফ্রেজ করে নাও তোমরা। সো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি, কি না বলা হচ্ছে কি, স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট বলা হচ্ছে যে পপুলেশন ইজ দ্য গ্রেটেস্ট পলিউট্যান্ট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ গ্রেটেস্ট আছে, গ্রেটেস্ট কি ডেফিনিটিভ, ঠিক আছে, ডেফিনিটিভ একটা ওয়ার্ড আছে। আর অ্যাজাম্পশনে কি বলা হচ্ছে, অ্যাজাম্পশনে বলা হচ্ছে কি ইনক্রিজড পপুলেশন ইজ দ্য গ্রেটেস্ট রিসোর্স। আর একটা কি দেওয়া আছে যে ইলিটারেট মাস লিডস টু ডার্ট অ্যান্ড ডিগ্রেডেশন। ঠিক আছে, আর তোমাদের কাছে চারখানা অপশানও দেওয়া আছে। তো এখানে মানে কি, পপুলেশন মানে কি জনসংখ্যা, জনসংখ্যায় কি বলা হচ্ছে, গ্রেটেস্ট মানে কি সর্ববৃহৎ, আর পলিউট্যান্ট মানে কি দূষক। ঠিক আছে, সর্ববৃহৎ দূষক হচ্ছে কি জনসংখ্যা। তোমাদের এটা পড়ে বুঝতে হবে, পড়লে বুঝলে যে আচ্ছা পপুলেশনের সম্বন্ধে একটা কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পপুলেশনের আমাদের এখানে স্টেটমেন্টের মধ্যে দেওয়া আছে। কিন্তু অ্যাজাম্পশনের ভিতর যদি আমি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি যে ইনক্রিজড পপুলেশন ইজ দ্য গ্রেটেস্ট রিসোর্স। রিসোর্স মানে কি সম্পদ। ঠিক আছে, তা পপুলেশনকে রিসোর্স মানে এখানে তো আমরা পজিটিভ ওয়েতে আমরা এটাকে ডিফাইন করছি। তাহলে কি হবে,
আমায় কি মেনে চলতে হবে, যাই হয়ে যাক পৃথিবী উল্টে গেলেও আমাকে স্টেটমেন্টের অনুযায়ী কথা বলতে হবে। স্টেটমেন্ট আমায় যা বলতে চাইবে সেটাই আমাকে বলতে হবে, আমার এখানে নিজস্ব কোনো বক্তব্য নেই। ঠিক আছে, এটা আমাদের মাথাতে সবার প্রথমে রাখতে হবে। তাহলে কি ইনক্রিজড পপুলেশন ইজ দ্য গ্রেটেস্ট রিসোর্স হবে? হবে না, নিশ্চয়ই এটা হবে না। কারণ এখানে তো আমি তো প্রেস করছি, আমার যেখানে সমালোচনা করা উচিত সেখানে আমি এটাকে বাহবা দিচ্ছি, কিন্তু বাহবা দেওয়া আমার এখানে উচিত নয়। সেকেন্ড কি বলছে, ইলিটারেট মাস লিডস টু ডার্ট অ্যান্ড ডিগ্রেডেশন। মানে কি বলছে, যে অশিক্ষিত জনসংখ্যা মানে মানে অশিক্ষিত মানুষজন কি করে না, এটার জন্যে দায়ী। কিসের জন্যে না, পলিউশনের জন্যে, এবং ডিগ্রেডেশন মানে হচ্ছে অবনমন। ঠিক আছে, অবনমনের জন্যে এবং দূষণের জন্য দায়ী কি, অশিক্ষিত জনসংখ্যা। কিন্তু অশিক্ষিত জনসংখ্যা এখানে দূষণের জন্য দায়ী, মানে এখানে যে অবনমনের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু অবনমনের নিয়ে কথা হচ্ছে না। এখানে কি বলা হচ্ছে, এখানে পলিউশন, দূষক। ঠিক আছে, পপুলেশন যে দূষক, ঠিক আছে, এখানে পপুলেশনের কথা বলা হচ্ছে। এখানে কেবলমাত্র অশিক্ষিত বা শিক্ষিত কাউকে একটা নির্দিষ্ট কাউকে একটা ট্যাগ বসিয়ে দিয়ে কিন্তু আমরা এখানে করছি না। ঠিক আছে, ফলে এই যে ইললিটারেট কথাটার জন্য কিন্তু সেকেন্ড যে অ্যাজাম্পশনটাও কিন্তু ভুল হয়ে যাবে। ফলে দুটো অ্যাজাম্পশনই ভুল, দুটো অ্যাজাম্পশনের মধ্যে কোনোটাই সঠিক নয়। ফলে অ্যান্সার হয়ে যাবে কি, নান অফ দেম আর ইমপ্লিসিট। ঠিক আছে, সো এইটা হয়ে যাবে প্রথমটা। তোমরা এটা দেখে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো চাইলে। আচ্ছা, নেক্সট যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, সেটাতে কি বলা হচ্ছে, যে কি ইমপ্রিজনমেন্ট মেড নেলসন ম্যান্ডেলা দ্য প্রেসিডেন্ট। মানে কি, জেলে থাকার পরে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়েছিল, বা জেলে থাকার জন্যই নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। অ্যাজাম্পশনে কি বলা হয়েছে, অ্যাজাম্পশনে বলা হচ্ছে কি, ওয়ান হু উইল বি ইমপ্রিজেন্ট উইল বি এ প্রেসিডেন্ট। মানে যেই জেলে যাবে সেই প্রেসিডেন্ট হবে, প্রথম অ্যাজাম্পশন। আর সেকেন্ড অ্যাজাম্পশনে কি বলা হচ্ছে, টু বিকাম দ্য প্রেসিডেন্ট ইমপ্রিজনমেন্ট ইজ এ ক্রাইটেরিয়া। ঠিক আছে, মানে প্রেসিডেন্ট হতে গেলে তোমার যোগ্যতাতে তোমাকে জেল খাটতে হবে। ঠিক আছে, খুব সহজ, বোঝাই যাচ্ছে যে এগুলো হচ্ছে একদম সহজ ফার্স্ট লেভেলের একদম স্টেটমেন্ট অ্যাজাম্পশন। কি বলা হচ্ছে, যে ইমপ্রিজনমেন্টের জন্যই কি আমরা মানে প্রেসিডেন্ট হতে গেলে কি ইমপ্রিজনমেন্ট মাস্ট? একদমই না। কেননা প্রচুর প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, এখন হয়েছে জো বিডেন। তা জো বিডেন কি জেলে গেছিলেন? মনে হয় না জেলে গেছিলেন বলে তিনি। সো এরকম কোনো ব্যাপার নেই যে জেলে যেতে হলেই প্রেসিডেন্ট হতে হবে, বা জেলে গেলেই প্রেসিডেন্ট হবে, এরকম কোনো ব্যাপার নেই। অথবা এরকমও কোনো কথা নেই যে প্রেসিডেন্ট হতে গেলে তাকে জেল খাটতে হবে। ঠিক আছে, সে যদি যোগ্য হয় সে প্রেসিডেন্ট হতে পারবে, তার জন্য তাকে জেল খাটতে হবে না। সো এখানে কি হয়েছে, এটাতেও কি হয়ে যাবে, নান অফ দেম আর ইমপ্লিসিট। ঠিক আছে, মানে দুটো তথ্যই ভুল। এরমভাবেই স্টেটমেন্ট অ্যাজাম্পশন করতে হয়। তোমরা একবার ভালো করে বুঝানো বিষয়টা। সো এটাতে কি বলছে, এটাতে স্টেটমেন্ট যেটা দিয়ে দিয়েছে, স্টেটমেন্ট কি বলছে, ইফ পিপল আর ইন্টেলিজেন্ট দে শুড বি ক্রিয়েটিভ। মানে কেউ যদি বুদ্ধিমান হয় তাকে ক্রিয়েটিভও হতে হবে। ঠিক আছে, হতে হবে, দে শুড বি, হওয়া উচিত। ঠিক আছে, বুদ্ধিমান যে তার ক্রিয়েটিভ হওয়াটা উচিত, এটা বলেছে। ঠিক আছে, তো এর অ্যাজাম্পশন অনুযায়ী কি বলা হয়েছে, যে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলিজেন্স আর রিলেটেড। ঠিক আছে, তো ফার্স্ট অ্যাজাম্পশন এটা, সেকেন্ড অ্যাজাম্পশন কি বলেছে, যে ক্রিয়েটিভ পিপল আর ইন্টেলিজেন্ট। ঠিক আছে, মানে যে ক্রিয়েটিভ সেই ইন্টেলিজেন্ট, এরম বলেছে। তা আমি যদি এবার একটা করি, মানে যদি ভেন ডায়াগ্রাম এর মতো একটা যদি চার্ট বানাই, হ্যাঁ, ক্রিয়েটিভ আর ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এটা ধরলাম ইন্টেলিজেন্ট, এটা ধরলাম ক্রিয়েটিভ। ঠিক আছে, তা ইন্টেলিজেন্ট যে তার ক্রিয়েটিভ হওয়া উচিত। ঠিক আছে, মানে তারা পরস্পরের সাথে কিন্তু যুক্ত, যুক্ত বলেই তার হওয়া উচিত। ঠিক আছে, যে আর্টস নিয়ে পড়ে তার ইতিহাস জানা উচিত। ঠিক আছে, আর্টস নিয়ে যে পড়ছে তার ইতিহাস জানা উচিত, এইটা বলা যেতে পারে। ঠিক আছে, ফলে কি, যে আর্টস আর ইতিহাস, হিস্ট্রি অ্যান্ড আর্টস, এরা পরস্পরের সাথে যুক্ত, দে আর রিলেটেড। কিন্তু যদি বলা হয় যে যেই ইতিহাস পড়েছে বা যেই আর্টস জানে সেই ইতিহাস জানে, এরম তো নয়। কারণ অনেকে পলিটিক্যাল সায়েন্স পড়েছে, হ্যাঁ, অনেকে অন্য সাবজেক্ট পড়েছে, অনেকে জিওগ্রাফি পড়েছে।
ফলে সবাই যে আর্টস জানে তার কি হিস্ট্রি জানাটা জরুরি? একদমই নয়। ফলে আমি যদি এই দুটো স্টেটমেন্ট দেখি তাহলে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলিজেন্স আর রিলেটেড, অবশ্যই রিলেটেড, এই জায়গায় একটা রিলেশন আছে। কিন্তু ক্রিয়েটিভ পিপল আর ইন্টেলিজেন্ট এটা তো বলা যাচ্ছে না, কেননা বলেছে যে হওয়া উচিত মানেই যে হতে হবে এরম তো ব্যাপার নয়। কেননা আমার আজকে খাওয়া উচিত, আজকে আমার ওষুধটা খাওয়া উচিত বা এই খাবারটা খাওয়া উচিত মানে কি আমি খাচ্ছি না তো। কিন্তু ফলে যে সেকেন্ড যে অ্যাজাম্পশনটা দিয়েছে, সেকেন্ড অ্যাজাম্পশনটা ভুল। ফলে তোমাদের কোন অ্যাজাম্পশনটা ঠিক? এটা হচ্ছে অনলি ওয়ান ইজ ইমপ্লিসিট। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর এক্সাম্পল। দেখে নাও তোমরা ভালো করে। সো নেক্সট স্টেটমেন্টটা দেখাই। এটাই কি বলা হচ্ছে যে ইট ইজ ডেসক্রাইব টু পুট দ্য চাইল্ড ইন স্কুল অ্যাট দ্য এজ অফ 5 অর সো। মানে এটা বলা হয়ে থাকে যে বাচ্চাদের 5 বছর বা ওই রকম সময় করেই স্কুলে ভর্তি করে দিতে। তার অ্যাজাম্পশানে কি দেওয়া আছে? অ্যাজাম্পশানে দেওয়া আছে হচ্ছে কি অ্যাট দিস স্টেজ চাইল্ড রিচেস অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রেডি টু লার্ন। মানে এই সময়টা এমন হয় যে বাচ্চাদের মস্তিষ্ক একটা সঠিক জায়গায় পৌঁছে গিয়ে থাকে এবং তারা শেখার জন্য প্রস্তুত হয়। আর সেকেন্ডলি কি বলা হয়েছে যে দ্য স্কুলস ডু নট অ্যাডমিট চিলড্রেন আফটার 6 ইয়ার্স অর সো। মানে 6 বছরের পর স্কুল আর ভর্তি নেয় না বাচ্চাদের। তো এটা তোমরা যারা পারবে তারা করার চেষ্টা করো। আমি যতটা বোঝালাম তোমরা চাইলে স্ক্রিনটা পজ করে নিয়ে করতেই পারো নিজেদের বাস্তব বুদ্ধিটা খাটিয়ে। আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে। ঠিক আছে, এটা আমরা বুঝতেই পারছি যে বাচ্চাদের 5 বছর বা ওইরকম সময়েতে স্কুলে ভর্তি করা হয়। কেননা যারা স্কুলে ভর্তি করান বা যারা এইসব লাইনে যারা কাজ করেন তারা নিশ্চয়ই একটা মানে মাটি থেকে তো হঠাৎ করে উঠে আসেননি। তারা যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট একটা গবেষণা করার পরেই তারা এই কাজটাতে নেমেছেন। ফলে তারা জানবেন যে এই সময়তেই যে বাচ্চাদের একটা 5 বছর বা 5.5 বছর বয়সে বাচ্চাদের মানসিক বিকাশটা সর্বোচ্চ পর্যায়ে যায় এবং সেই সময় তাদের যে ক্যাচিং অ্যাবিলিটিটা সব থেকে বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমি প্রথম অ্যাজাম্পশনটা ধরি, প্রথম অ্যাজাম্পশনটা তো একদম সঠিক। কারণ এই সময় বাচ্চাদের ব্রেন কাজ করা সব থেকে বেশি, তারা মানে খুব ফ্রুটফুল লেভেলে একটা থাকে। ফলে প্রথম অ্যাসাম্পশনটা সঠিক। এবার সেকেন্ড অ্যাসাম্পশনটা যদি আমি ধরি, সেখানে কি বলা হচ্ছে যে দ্য স্কুলস ডু নট অ্যাডমিট চিলড্রেন আফটার 6 ইয়ার্স অর সো। মানে বলছে বাচ্চাদের 6 বছর বয়স হয়ে গেলেই স্কুলে আর ভর্তি করে না। এটা তো কোথাও লেখা নেই, কোনোখানেই লেখা নেই যে 6 বছর হয়ে গেলে বাচ্চাকে আর ভর্তি করা হবে না। ফলে এটা কি হবে? এটা হচ্ছে যে সেকেন্ড যে আমার অ্যাজাম্পশন, সেকেন্ড অ্যাজাম্পশনটা কিন্তু ভুল। ঠিক আছে, সেকেন্ড অ্যাজাম্পশনটা ভুল। কারণ এরম যে কোথাও লেখা নেই, এরম কোথাও গাইডলাইন্স দেওয়া নেই যে 6 বছর হয়ে গেলে বাচ্চাকে ভর্তি করতে নেবে না। ঠিক আছে, ফলে এর অ্যান্সারটা কী হয়ে যাবে? অনলি ওয়ান ইমপ্লিসিট। তো এরমভাবেই তোমাদের করতে হবে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। এখানেই তোমাদের মানে বাস্তবিক বুদ্ধি কতটা সেটা এটা প্রমাণ নেওয়ার জন্যই এই পরীক্ষায় কোশ্চেনগুলো দেওয়া হয়ে থাকে। যে তুমি কেননা তুমি একটা যখন সরকারি চাকরি করবে, সেখানে তুমি যদি একটা ভালো লেভেলের চাকরি করো, সেখানে তোমায় গিয়ে নিজেকে অনেক ঘটনার সাক্ষী হতে হবে, সম্মুখীন হতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে অনেক বাস্তব পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এবং সেখানে গিয়েই তুমি কি কি করতে পারো, সেই জন্যই এখানে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনটা মাধ্যমে তোমাকে চেক করা হয় যে তুমি এটার জন্য কতটা যোগ্য। এইখানে আছে একটা কি স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, আর একটা কি হয় স্টেটমেন্ট অ্যান্ড কনক্লিউশন। ঠিক আছে, কনক্লিউশন। তো এই দুটোর মাধ্যমেই তোমাকে তোমার যে মেন্টাল অ্যাবিলিটি এটাকে চেক করা হয়। মানে আজকে তোমার বলা হলো যে চাঁদে বাড়ি বানানো উচিত। ঠিক আছে, মানে চাঁদে মানুষ গেছে বলে একটা তোমার ধরো একটা স্টেটমেন্ট দিল। তাই এখানে তোমার যে অ্যাজাম্পশান দিল, অ্যাজাম্পশানে একটা হয়তো তোমাকে এমন অ্যাজাম্পশান দিল যে চাঁদে বাড়ি বানিয়ে লোকে থাকা উচিত। ঠিক আছে, সেখানে গিয়েই তোমার মেন্টাল অ্যাবিলিটিটা চেক হবে যে তুমি কি ভাবছো, তুমি কি হাওয়ায় ভাসছো নাকি তুমি বাস্তব গ্রাউন্ডে মানে যে রিয়েলিটিটাকে তুমি পরখ করছো। তুমি যদি এখন ওই যে হ্যাঁ ইমপ্লিসিট করে দাও যে বাড়ি বানিয়ে থাকা উচিত চাঁদে, ঠিক আছে, সেটা তো সম্ভব নয়। তাই সেগুলোই হচ্ছে ব্যাপার, সেরমভাবে তোমায় বুঝতে হবে এবং প্রত্যেকটা যে স্টেটমেন্টের সাথে তোমায় মেলাতে হবে প্রত্যেকটা অ্যাজাম্পশনকে। এই এক্সাম্পলটা যেরকম আমি ধরলাম যে এই ডেসক্রাইব করছে যে 5 বছর বয়সে বাচ্চাদের ভর্তি করা উচিত। ঠিক আছে, তো এখানে তো কোথাও তো লেখা নেই যে 6 বছরে ভর্তি করা হবে না বা হবে, কিছুই তো লেখা নেই। কিন্তু আমরা একটা বাস্তব বুদ্ধি দিয়ে ধরছি কি যে না, কোথায় আমাদের তো এরকম তো হয় না বাস্তব জীবনে, কোথায় এরকম হয় যে 6 বছর হয়ে গেলে বাচ্চাকে ভর্তি করা হয় না। ফলে এটাকে আমাদের ধরতে হবে যে ভুল।
কিন্তু এটা কিন্তু এখানে প্রথম যে স্টেটমেন্ট, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে 6 বছর হয়ে গেলে বাচ্চাকে ভর্তি নেওয়া হবে বা হবে না। ঠিক আছে। আবার এইটাও যেটা এই যে এই সময় যে অ্যাপ্রোপ্রিয়েট যে লেভেল অফ ডেভেলপমেন্ট হয় তাদের ব্রেনের, সেটাও কিন্তু কোথাও লেখা নেই। আমাদের ধরে নিতে হবে যে কেননা তারা যারা যারা রিসার্চ করে, যারা এত কিছু গবেষণার ফলে যারা এই গাইডলাইন্সগুলো বের করছেন, তারা তো নিশ্চয়ই জানেন যে এই টাইমটাতেই বাচ্চাদের ব্রেনের সব থেকে বিকাশটা সব থেকে বেশি হবে। সেই জন্য তারা যেটা করছেন নিশ্চয়ই ভেবে করছেন, এবং এই সময় বেশি হবে বলেই এই টাইমটাতেই ভর্তি করতে বলা হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে যে ডেসক্রাইব টু পুট দ্য চাইল্ড, জোর করা হচ্ছে না, ফোর্স করা হচ্ছে না, অনুরোধও করা হচ্ছে না, এখানে একটা জাস্ট বলা হচ্ছে। ঠিক আছে। তো এইভাবেই বুঝে বুঝে তোমার স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনের কোয়েশ্চেনগুলো করতে হবে। পরের দিন এখন আমি আপাতত রিজনিংয়ের এই যে জায়গাটা, এটা এরকমই ছিল। এই জায়গাগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। এই জায়গাটা আপাতত ক্লোজ করব, ক্লোজ করে আমি নেক্সট ডে অঙ্ক করাবো। ঠিক আছে, আমি অ্যালজাবরা করাবো বলেছিলাম, চাইলে প্রথম দিনের ভিডিওটা দেখে নিতে পারো। সেকেন্ড দিনেও আমি প্রথম কোডিং ডিকোডিংটা দুটো পার্টে করিয়েছি, সেগুলো যদি চাও তো দেখতে পারো। ভালো লাগলে তোমরা তোমাদের ফিডব্যাক দেবে। ঠিক আছে। তা এই হচ্ছে ব্যাপার, এটাই ছিল স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। এখান থেকে কোয়েশ্চেন আসে, কম আসে তবুও আসে, এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে। তো এইভাবেই করতে হবে। চলো সকলের থেকে বিদায় জানাই, টাটা।